চোখে আলো লাগতেই ঘুম ভেঙে গেল, আর চোখ খুলতেই মনে পড়ে গেল ইলার কেন তার অর্ধস্ফুট চেতনার মধ্যে নিমপাতার আস্বাদ, কেন তার সমস্ত শরীরে একটা তীব্র যন্ত্রণার দাহ। ইলার কি জ্বর হয়েছে? তা একরকম জ্বরই বই কি, হয়তো থার্মোমিটারের পাড়ায় ধরা পড়বে না, কিন্তু মানসিক উত্তাপ মাপবার কোনো যন্ত্র যদি হাতের কাছে থাকতো। ঘরের চারদিকটায় একবার চোখ ফেলে দেখল ইলা, তারপর গা পাক দেওয়া একটা ঘৃণায় চোখ বুজে ফেলে দেওয়ালের দিকে মুখ করে শুলো। কিন্তু চোখ বুজলেই কি চোখের স্নায়ুতে কেটে বসা দৃশ্যটার ছাপ মুছে যায়? চোখ বুজেও দেখতে পাচ্ছে ইলা, ঘরের ও দেওয়ালের চৌকিটায় তার বাবা খালি গায়ে পেটটা খুলে শুয়ে আছে। এখন সকাল হয়ে গেছে, তবু তার নাক ডাকার আওয়াজে ঢিলে পড়েনি। সমান তালে ডেকে চলেছে সে নাক, আর তারই তালে তালে পেটটা উঠছে নামছে, থেকে থেকে থরথর করে কাঁপছে। চোখ বুজেও দেখতে পাচ্ছে বাবার কদিন আগে কামানো মাথাটা, কাঁটা কাটা চুল গজিয়ে যে মাথা আরও কুশ্রী হয়ে উঠেছে। আজ নিয়ে 4 দিন, মনে মনে হিসেব করল ইলা। 4 দিন হলো মাথাটা কামিয়েছে জগদীশ। জগদীশের মা মরার অশৌচান্ত হয়েছে সেদিন, ওই 4 দিন আগে। চোখ বুজে শুয়ে দাঁতে দাঁত চেপে প্রথম দিনটার কথা ভাবছে ইলা। ঠাকুমা মারা যাবার খবর পেয়ে বাবা যেদিন বিদেশ থেকে এলো, দূর বিদেশে থাকে, 9 মাসে 6 মাসে 2 বছরে 1 বছরে 1-আধবার আসে, এবার এলো প্রায় 1.5 বছরের মাথায়। সেই কথা বলেই চেঁচাতে চেঁচাতে বাড়ি ঢুকেছিল জগদীশ। ও গো মা গো, আমি যে তোমায় 1.5 বছর দেখিনি, তুমি যে বলেছিলে এবারের শীতে একখানা কম্বল চাই তোমার। আরও অনেক আক্ষেপ করেছিল জগদীশ। আধবুড়ো লোকটার মাতৃশোকের ওই প্রাবল্য দেখে আহা করেছিল অনেকে, আবার মেয়ে মানুষের মতো ইনিয়ে বিনিয়ে কান্না দেখে হেসেও ছিল কেউ কেউ বাঁকিয়ে। ইলা হাসেনি, শুধু মুখ বাঁকিয়েছিল। তবু তখন মাথায় কতগুলো চুল ছিল জগদীশের, চেহারাটা এত কুৎসিত লাগছিল না। মাথা কামিয়ে ন্যাড়া মাথাটা ধরের চাইতে বেমানান ছোট দেখানোর দরুন এত কুৎসিত লাগছে এখন। আর সামনের দুটো দাঁত যে নেই, তার জায়গায় যে খানিকটা অন্ধকার গহ্বর, সেটা আরও বেশি ধরা পড়েছে গোঁপ কামানোর দরুন। ইলার হঠাৎ মনে হলো, বাপ মা মরে গেলে মুখ মাথা সব চেঁচে মুছে সাফ করে ফেলবার মানে কি? কি উদ্দেশ্য সাধিত হয় তাতে? বিলাসিতা কমে? জেগে জেগে শুয়ে থাকা যায় কতক্ষণ? উঠে বসল ইলা। 22 বছর বয়সকে লজ্জা দেওয়া রোগা পাকশিটে শরীরটা তার যেন মটমটিয়ে উঠল। আঙুলের গিঁটগুলো টেনে টেনে একবার মোটকে নিল সে, তারপর পাশের দিকে তাকিয়ে দেখল মা কোন ভোরে উঠে গেছে। তাই ওঠে সে। ভোরে না উঠলে চলে না লীলার, 100 রকমের কাজ তার, তার উপর আবার এই কদিন ধরে চলেছে হাজারো ঝঞ্ঝাট। একেই তো দীর্ঘকাল ধরে ভুগে আর ভুগিয়ে মরেছেন ভবরানী, তাছাড়া আছে মৃত্যুর আনুষঙ্গিক কাজ। এই 13-14টা দিন ধরে ইলা শুধু শাশুড়ি মরলে কি করতে হয় আর কি করতে নেই তার ফিরিস্তি শুনেছে বসে বসে। গতকাল নাকি নিয়মভঙ্গ গেছে, অতএব আশা করা যাচ্ছে নিয়মের নাগপাশ থেকে মুক্ত হওয়া গেল এবার। ঠাকুমাকে সত্যিকার ভালোবাসত ইলা, কিন্তু মন কেমন করবার সময় পাওয়া গেল না। পিসি এলো, পিস্তুতো ভাই এলো, তারা চতুর্থী করলো, ভুজ্জি নাকি যেন করলো, তারপর আলাদা হেঁসেল করে মাছ ভাত রান্না করে খেলো, আর সবাই মিলে গাদাগাদি করে এই একটা ঘরে শুলো। কখন আর তবে মন কেমন করবে ইলার? কাল তারা বিদায় নিয়েছে, হাঁপ ছেড়ে বেঁচেছে ইলা, কিন্তু মন কেমনটা কেমন যেন শুকিয়ে গেছে। একখানা বই ঘর নেই, আলাদা কোনো আশ্রয় নেই 22 বছরের ইলার। কোথায় বসে মেলে ধরবে মনটাকে? অথচ ছেলেবেলায় যখন প্রয়োজন বোধ ছিল না, 3-3খানা ঘরে ঘুরে বেড়িয়েছে ইলা।
খেলেছে, খেয়েছে, ঘুমিয়েছে। এখন খেতে হয় রান্নাঘরের চৌকাঠের কাছে উবু হয়ে বসে, শুতে হয় এই একটা ঘরে গাদাগাদি করে। কিন্তু কেন? আর দুখানা ঘর কি ভূমিকম্পে পড়ে গেছে ইলাদের? না, ভূমিকম্প নয়, ভাড়াটে। দুখানা ঘরে ভাড়া বসিয়ে রেখে চলে গিয়েছিল জগদীশ বাপ মারা যাবার পর। বলেছিল, দুটো ঘরের আর দরকার কি, তিনটে মেয়ে মানুষ একটা ঘরেই শুতে পারবে। আর তাই শোয়াই তো দরকার, সবাই সবাইকে আগলানো হবে। আমি যতদিনে রিটায়ার করে এসে বসবো, ইলু ততদিন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যাবে। আর মার যা শরীর। অতএব মা বউ মেয়ের শোয়া বসার সচ্ছলতাকে কমিয়ে খাওয়া পড়ায় সচ্ছলতা আনতে চেষ্টা করেছিল জগদীশ। ভাড়াটেরা লোক ভালো, মাসের প্রথমেই ভাড়াটা দিয়ে যায়। এতদিন ভবরানীর হাতে দিত, এরপর থেকে হয়তো লীলার হাতেই দেবে। কিন্তু বলতে গেলে লীলাকে ওরা চেনেই না, যা চেনে ইলাকে আর চিনত ভবরানীকে। ভাড়াটেদের সঙ্গে ভাব বজায় রাখতে জানতেন ভবরানী, তাই 9 মাসে 6 মাসে ছেলে বাড়ি এলেই নাতনিকে সঙ্গে নিয়ে শুতে যেতেন ভাড়াটেদের গিন্নির ঘরে। একদা যে ঘর নিজেদের ছিল সেই ঘরেই করুণা প্রার্থী হয়ে গিয়ে দাঁড়াতে লজ্জায় মাথা কাটা যেত ইলার। বলতো, কি দরকার, দুটো দিন যা হোক করে। কিন্তু ভবরানী ছাড়তেন না, বলতেন, চল বাপু চল, তোর বাবার বড্ড নাক ডাকে, ঘুম হয় না আমার। ইদানিং আর আপত্তি করতো না ইলা। মুখখানা বেজার করে চাদর বালিশ নিয়ে ঠাকুমার পিছন পিছন গিয়ে দাঁড়াতো ভাড়াটেদের ঘরের দরজায়। করবেই বা কি, একতলা এই বাড়িটার ছাদের সিঁড়িটা পর্যন্ত পড়েছে ওদের ভাগে। কাজেই ছাতে পড়ে থাকারও জো নেই। কিন্তু কটা দিনই বা, জগদীশের ছুটি অল্প, মাইনে অল্প, অথচ কর্মস্থল দূরে। কাজেই আসা মানেই যাওয়া, আর যাওয়া মানেই অনেক দিন না আসা। বাড়িতে থাকতো শুধু 3টে মেয়ে মানুষ। তা বছরখানেক যা ভুগেছিলেন ঘরে পড়ে, নইলে ভবরানী একাধারে মেয়ে এবং পুরুষ দুইয়ের ধাক্কা ধরতেন। কিন্তু শেষের একটা বছর চৌকি থেকে নামলো ইলা, পায়ের গাঁটগুলো খটখটিয়ে উঠল। জগদীশের নাকের শব্দ অবশ্য তাতে ব্যাহত হলো না, কিন্তু ঠাকুমার হতো। ইলা ভাবল, ঠাকুমাও তো এই চৌকিটাতেই শুয়ে থাকতো, ঘুমোতো। অথচ ইলা চৌকি থেকে নামলেই বলতো, পাকাটির পুতুল, নড়ে চড়ে খটখট করে, গায়ে এক রত্তি মাংসর বালাই নেই, গজা যে কি করে এ মেয়ের বিয়ে দেবে। ঠাকুমা ভাবত। ইলা দাঁতে দাঁত চেপে একবার ঘুমন্ত বাপের দিকে তাকিয়ে মনে মনে বলল, আর কারোর দায় পড়েনি সে কথা ভাববার। আর একবার ভাবল, জগদীশ নাকি 12 মাস বিদেশে বিভুঁইয়ে কষ্টে কাটায়, এসে পর্যন্ত হবিষ্যি করতে হয়েছে বলে লীলা আফসোসে মরছে। বলছে, অসৌচ যাবে, মানুষও বাড়ি ছাড়া হবে, 12 মাস খাওয়ার কষ্ট, দুটো দিন যে একটু রেঁধে বেড়ে 5 রকম খাওয়াবো, তার উপায় নেই। ইলা ভাবে, 12 মাস খাওয়ার কষ্ট হলে পেটে অত মাংস জমে কি করে মানুষের। ভাবল, তারপর ঘর থেকে ছিটকে বেরিয়ে এলো। দেখলো মা উনুন ধরাচ্ছে, মুখটা দেখা যাচ্ছে না, এক মুঠো ধোঁয়া কুণ্ডলি পাকাচ্ছে মুখের সামনে। সরে এলো। মা বলে ডাকতে ইচ্ছে হলো না। আগে ডাকতো, বরাবর ডাকে, ঘুম ভেঙে উঠে এসে অকারণেই মা বলে ডাকে, আজ ডাকলো না। কিন্তু লীলাই ডাকলো, বলল, ইলু উঠেছিস? কাঠের কুঠি জেলে চায়ের জলটা চাপিয়ে দে দিকিন। আর দেখ, জুতোর শেলফের নিচে ঠোঙায় 2টো হাঁসের ডিম আছে, বার করে ভেজে ফেল। তোর বাপ এসে রেখেছে কাল চুপি চুপি। আহা, এসে পর্যন্ত তো আলো চালের পিণ্ডি গিলতে গিলতে প্রাণ গেল। লীলার আক্ষেপ শুনে মনে হতে পারে যেন বিদেশবাসী মানুষটার ওই কষ্টকর আর অরুচিকর জিনিসটা গেলবার কথা ছিল না, যেন সুখে সাধে বেড়াতেই এসেছিল সে, নেহাত কোনো একটা কারে পড়ে। কটু একটা মন্তব্য মুখের আগায় আসছিল ইলার,
সামলে নিয়ে নীরবে এগিয়ে গেল বাথরুমে নামক কর্গেট টিনের ঘরটায়। লীলা বলল, চলে যাচ্ছিস? চায়ের জলের উনুনটা জ্বালালি না? ইলা তেতো গলায় বলল, হচ্ছে, অত তাড়াতাড়ি কি আছে? যিনি খাবেন তিনি তো এখনো নাক ডাকছেন। লীলার ভ্রু কুঁচকে ওঠে, বলে, কথার ছিরি দেখো মেয়ের, যেন পাড়ার লোকের কথায় কথা বলছে। ইলু জবাব দিল না, চলে গিয়ে জলের কলটা খুলে দিল তোড়ে। এইটুকু, শুধু এই সুখটুকু আছে, আসল কলটা, প্রথম কলটা ভাড়াটেদের ভাগে চলে যায়নি, এই দিকেই আছে। জলটা প্রচুর পাওয়া যায়, আর জলই তো শান্তি, জলই তো জীবন। কিন্তু শান্তিটাই বেশিক্ষণ দেয় কে? লীলা বিরক্ত কণ্ঠে বলে, আর কতক্ষণ সাবান মাখার বাহার হবে? আর কারুর কাজ নেই? ইলা উত্তর দেয় না, ধীরে সুস্থে বেরিয়ে আসে। নিঃশব্দে রান্নাঘরের দেওয়ালে টাঙানো তারে ঝোলানো শাড়িটা সায়াটা নেয়। অথচ আগে হলে উত্তর দিত, অন্য দিন হলে উত্তর দিত, এক কথার বদলে 7 কথা শুনিয়ে দিত। কাপড় ছাড়বার জায়গা নেই ঘরে জগদীশ। ধোঁয়ায় ধূম্রলোক 1.5 হাত রান্নাঘরটাতেই ঢুকে পড়ল ইলা, আর মনে মনে ভাবল, ভাড়াটেদের বাড়িতে এমন কোনো দুর্ঘটনা ঘটে না যাতে ওরা উঠে যায়? নিদেন পক্ষে ওদের অবস্থাটা হঠাৎ খুব ভালো হয়ে যায় না? নিজেদের বাড়ি করুক, চলে যাক 2খানা ঘরের মায়া ছেড়ে। কিন্তু সত্যি কি তাতে ইলার কোনো সুরাহা হবে? এক রাজা যাবে, অন্য রাজা হবে। তাহলে আচ্ছা, ইলার একটা বিয়ে হয়ে যাওয়া কি সত্যি এত অসম্ভব? খুব বিচ্ছিরি বিয়ে, কালো কুঁজো তোতলা বোকা যা হোক বরের সঙ্গে। ইলা আপত্তি করবে না, অপছন্দ করবে না। ইলা বর চায় না, চায় শুধু এ বাড়ি থেকে বেরিয়ে যাবার একটা ছাড়পত্র। কিন্তু ইলা জানে সেটুকুও পাবে না সে। গতকাল মা বাবার ফিসফিস গল্পের মধ্যে থেকে ওটুকু আহরণ করেছে সে। মায়ের কোনো একটা যেন কথার উত্তরে বাবা বলছে, না, এখন আর মেয়ের বিয়ের কথা ভাবছি না, ভেবে কি করব? ও শুদ্ধ শ্বশুরবাড়ি চলে গেলে তুমি থাকবে কার কাছে? আমি আগে রিটায়ার করে এসে বসি, তারপর বোঝা যাবে। আর যে মাত্র 3 বছর বাকি আছে জগদীশের সেই রিটায়ার নামক সুখময় অবস্থার, এ কথাও বলেছে লীলাকে। লীলা মেনে নিয়েছে। মেয়ের বিয়ে দিয়ে ফেলে একা থাকবার কল্পনাটা তার কাছেই ভয়াভয় ঠেকেছে। ধূম্রলোক থেকে বেরিয়ে এসে দাঁড়াতেই থতমত খেল ইলা। দেখল জগদীশ ঘর থেকে বেরিয়ে এসে হাই তুলছে। তাড়াতাড়ি চোখটা সরিয়ে নিল ইলা। জগদীশ বললে, এ কি, ওই ধোঁয়ার মধ্যে কি করছিলি তুই? ইলা উত্তর দিল না। রান্নাঘরের দেওয়ালের সেই তারটায় ভিজে শাড়িখানা মেলতে লাগলো ছুঁড়ে ছুঁড়ে। কি হলো, উত্তর নেই যে? জগদীশ বিস্ময়ে প্রশ্ন করে। ধোঁয়ায় কি করছিলি? লীলা বলে না ভিজে কাপড় ছাড়ছিল, উল্টে বেজার মুখে বলে, ভগবান জানে মেয়ের আজ সকাল থেকে মেজাজে কি আগুন লেগেছে। ডিম দুটো একটু ভাজতে বলেছিলাম, তা আমায় মুখ ঝামটা দিয়ে চলে গেল। তবু যদি সংসারের কোনো কাজের ভার চাপাতাম, আমি আছি চিরকালের দাসী বাঁধি বলে তাই থাকি, তবুও তো নবাব কন্যার মন পাওয়া ভার। ইলা কালা, ইলা অবোধ। ইলা ধীরে সুস্থে কাঠের কুটি জেলে চায়ের কেটলি চাপায়, ডিম দুটো ভেঙে ফেনাতে থাকে। রান্নাঘরের উনুন ধরেছে, লীলা ডাল চাপিয়েছে। দরজার গোড়ায় উবু হয়ে বসে তাড়িয়ে তাড়িয়ে চা খেতে খেতে জগদীশ বলে, 2টো ডিমই আমায় দিয়ে গেল, ওকে একটা খেতে বলনি? বলবো না কেন? ঝংকার দিয়ে ওঠে লীলা। না শুনলে করছি কি? মরুক গে, না খাক গে, তোমায় দিয়েছে খাও। জগদীশ লুব্ধ দৃষ্টির পুলক গোপন করতে করতে গলা খাটো করে বলে, কি হলো হঠাৎ? তুমি কিছু বলেছ নাকি? আমি আবার কি বলবো? বড্ড আমার সাধ্যি। কিন্তু কাল পর্যন্ত তো বেশ হাসি খুশি দেখলাম। বুঝতে পারছো না? লীলা গলা আরও খাটো করে। মা বাপ বিয়ে দিচ্ছে না, সেই আক্রোশের জ্বালা। মনে করছে মা বাপ বড় সুখে আছে, শুধু শুধুই বিয়ে দিচ্ছে না। গলা খাটো করেছে ওরা, কিন্তু কত খাটো?
দেড় হাত দূরের কান বাঁচানো যায় এমন খাটো গলায় কথা বলার অভ্যাস আছে ওদের? ঘরের মধ্যে একখানা বই নিয়ে বসেছে ইলা, হাতটা কাঁপছে। বইয়ের অক্ষরগুলো ঝাপসা হয়ে যাচ্ছে, শুধু কানটা স্পষ্ট প্রখর। ইচ্ছে করে নয়, আছে কানে সধর্মে। জগদীশ বলে, সে যাক, আজ কি কি মাছ খাওয়াবে বলো? জগদীশের কণ্ঠ গদগদ রসস্থ। ইলু ভাবল আমি কি রাস্তায় বেরিয়ে যাব, কিন্তু ভাবলই। ভাবার বেশি আর কিছু করবার ক্ষমতা নেই ইলুর। তাই লীলার গলার প্রেমে গদগদ কৌতুকে ন্যাকা ন্যাকা কথাও শুনতে হচ্ছে বসে বসে। আমি খাওয়াবো? আমি বুঝি খাওয়ানোর মালিক? আনো না, কত রকম আনতে পারো, রেঁধে দিচ্ছি আমি। পেলে তো বাঁচি, নিরামিষ খেতে খেতে তো। ইলু দুহাতে কান দুটো বন্ধ করল। জগদীশ ঘরে এলো, আলনা থেকে জামা পাড়তে পাড়তে বলল, ও কি, কানে কি হচ্ছে? ইলা হাত নামিয়ে কঠিন একটু হেসে বলল, কিচ্ছু না, রাবণের চিতা জ্বলার শব্দ শুনছি। শোনো কথা, সেই ছোটবেলাকার খেলা। জগদীশ বাক্স খুলে পয়সা বার করলো। হ্যাঁ, বাজারে একটু খরচ করবে আজকে সে। মেয়াদ তো শুধু আজকের দিনটি, কাল সকালেই রওনা দিতে হবে সেই নির্বান্ধব পুরীর উদ্দেশ্যে। জগদীশ বাজার চলে যায়। লীলা আপন মনে কুটনো বাটনা করছে, তার শব্দ আসে। আর ইলা ঘৃণা উপচানো তেতো মনে আস্তে আস্তে উচ্চ উচ্চারণ করে, আজ রাতে আমি অন্ধকার হতে দেব না, আলো জেলে রাখবো। সারা রাত্রির আলো জেলে রাখবো। বলবো ঘুম আসছে না, বলবো বই পড়তে ইচ্ছে হচ্ছে আমার। তারপর বলল, না, ওতে হবে না, ওর চেয়ে জোরালো কিছু চাই। বলবো ভয়ানক কান ফটফট করছে, ভীষণ পেট ব্যথা করছে, সাংঘাতিক মাথার যন্ত্রণা হচ্ছে। যন্ত্রণায় কাঁদবো, বিছানায় উঠে বসে থাকবো, জল খেতে চাইবো। সংকল্প স্থির করল, আর করে হঠাৎ খুব একটা আমোদ পেল, হিংস্র আমোদ। ঘন্টা মিনিট গুনতে ইচ্ছে হলো রাতের জন্যে। ওদের জব্দ হয়ে যাওয়া আর হতাশায় কালো হয়ে যাওয়া মুখ দুটো এক্ষুনি দেখতে ইচ্ছে করছে ইলার। কিন্তু এখন একটু ঘুমিয়ে নিলে হতো। কাল সারা রাত কাঠের পুতুলের মতো আড়ষ্ট হয়ে এক কাতে জেগে শুয়ে থেকে সমস্ত শরীরটা ব্যথা। আজ আবার জাগতে হবে, ছটফট করতে হবে, কাঁদতে হবে। বিছানাটা উল্টে শুধু চৌকির উপর শুয়ে পড়ল ইলা, আর হয়তো বা ঘুমিয়েই পড়ল। কিন্তু কতক্ষণই বা? লীলার উল্লাসধ্বনি ঘুমের পর্দা ছিঁড়ে দিয়েছে। মাছ দেখে আহ্লাদে কুটি কুটি হচ্ছে লীলা। ও মা, এত বড় ইলিশ, তার উপর আবার চিংড়ি, পার্সে, মৌরালা, এত মাছ কে খাবে গো? ঘুম চোখে উঠে কথাগুলো ধরতে পারে না ইলা। ভাবে হঠাৎ এত হইচইয়ের কি হলো, কেউ এলো নাকি? উঠে গিয়ে দরজার কাছ পর্যন্ত এগোয়, কিন্তু না, দরজার বাহিরে বেরোনো হয় না তার। উল্লাসধ্বনি থেমে গেছে তখন। শুধু দুজোড়া চোখের লুব্ধ দৃষ্টি যেন কাঁচা মাছগুলোকেই নিঃশব্দে লেহন করছে। কিন্তু শুধুই কি মাছগুলোকে? ইলা কান হাত চাপা দিতে ভুলে যায়, তাই নিচু গলার ফিসফিস কথাও ঢুকে যায় তার কানের মধ্যে, আগুনের হলকার মতো, ছুরির খোঁচার মতো। কাল তো নিয়মভঙ্গ পালন হলো একরকম করে, আজ আবার মতলবটা কি? স্বরটা খোঁচা দেওয়া কৌতুকের। মতলব আর কি? ক্ষুণ্ণ স্বর উচ্চারণ করে, যেটুকু কপালে জুটে যায়। এই তো শুধু আজকের দিনটি, কাল এতক্ষণ যাওয়ার তোড়জোড়। বুঝি তো সবই, কিন্তু ভয়ে যে বুক কাঁপে। ওই তো 3 হাত ঘর, গায়ের কাছে 22 বছরের মেয়ে। জগদীশের ভিকিরি ভিকিরি গলাটা আস্বাদের সুর নিয়ে খাট থেকে একটু উঠে পড়ে। আরে বাবা, ওই শুনতেই 22, ধরতে গেলে 12। একটা চড়াই পাখি ছাড়া আর কিচ্ছু নয়। স্বভাবেও ও শিশু। দেখলে না, কাল সারা রাত্রির ঘুমের বহর, মরার মতো যে কাতে শুয়েছিল সেই কাতেই। দরজার কাছ থেকে সরে এসে ফের চৌকিতে বসে পড়ে ইলা। বসে পড়ে হাঁপাতে থাকে। না,
হলো না সংকল্প সাধন। আলো জেলে রেখে সারা রাত বই পড়া চলবে না, চলবে না মাথার যন্ত্রণায় আর পেট ব্যথায় ছটফট করা। আরও একটা রাত মরার ভূমিকা নিতে হবে ইলাকে। হঠাৎ দুটো চোখ ফেটে ঝরঝর করে জল পড়ে ইলার। না, নিজের দুঃখে নয়, ওদের দুঃখে, লীলার আর জগদীশের। কি দিন ওরা, কি বেচারি, ওদের উপর আবার রাগ করে মানুষ।